জ্যোতিষীর মতো অতস কাজ দিয়ে গ্রহ নক্ষত্রের বিচারের মতো সংবিধানের ধারা বিশ্লেষণ করে যারা আমাদেরকে আইন বুঝাতে আসেন তাদের জন্য আমার করুণা হয়। আমি বুঝি না এইসব ধারা উপধারা উল্লেখ করে কি বলতে চান আপনারা? জুলাইকে অস্বীকার করতে চান? কিছু হয়নি জুলাইয়ে? পাখি গান গাহিতেছে, বাতাস বহিতেছে, নির্বাচন হইতেছে, আমি এমপি হইতেছি, এরকম ব্যাপারটা ছিল? আপনি কোথায় ছিলেন? আচ্ছা, যদি সংবিধানের কথা বলেন, সংবিধানের আর্টিকেল 7 এর কথা ভুলে গেছেন? একটা নির্বাচিত সরকার, তার আপনার ভাষায়, কনস্টিটিউশনের ভাষায়, যদি উৎখাত করে মিছিল করে 5ই আগস্টের সবাই তখন রাষ্ট্রদ্রোহী, নির্বাচিত সরকারকে উত্থানের দায়ে প্রত্যেক জুলাই বিপ্লবী ছাত্র জনতা সবাই, বাংলাদেশের যত কোটি মানুষ আছে আওয়ামী লীগ ছাড়া, প্রত্যেকেই তখন রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকের ফাঁসি হবে। আর এই আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার হটিয়ে নতুন নির্বাচন করে যারা ক্ষমতায় গিয়েছে, যারা বিরোধী দল হয়েছে, যারা ভোট দিয়েছে, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিত হওয়ার কথা। কিসের ব্যাখ্যা দেন আমাদেরকে? আবার বলেন রোমান্টিসিজম। আপনারা কোথাকার কোন কুতুব হয়ে গেছেন আমি তো বুঝি না। যে তরুণেরা রক্ত দিয়ে মুক্তি দিল তাদের বিপ্লবকে বলছেন রোমান্টিসিজম, তাদেরকে বলছেন আবেগ। আবেগ না থাকলে রাজপথে গুলির সামনে আবু সাইদরা বুক পেতে দেয়? সংবিধানের ধারা মুখস্থ করার জন্য সে গুলির সামনে বুক পেতে দিয়েছিল? লজ্জা, জাতির জন্য লজ্জা। এক অভূতপূর্ব। এই দ্রাবিড় বাংলা, এই বাংলার পেছনের ইতিহাস জানতে হবে। পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ, এরপরে বাংলায় মুসলিমদের আগমন, সুবে বাংলা, কিভাবে ধাপে ধাপে বাংলা এই পর্যায়ে এসেছে। আপনি শুধু শুধু একটা যুদ্ধের কথা বলছেন, কেন 47-এর কথা বলছেন না? কেন সিপাহী বিদ্রোহের কথা বলছেন না? কেন পলাশির যুদ্ধের কথা বলছেন না? পলাশির যুদ্ধকে যদি আমি আমার ইতিহাস ধরি, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা তো আমার থাকার কথা ছিল। তা আপনি শুধুমাত্র একটা যুদ্ধের কথা বলছেন। অতীতের গুলো তো অতীত, জুলাই হচ্ছে বর্তমান। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। অতীত আমার অনুপ্রেরণার উৎস। কখনোই 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। দুটাই আমার ইতিহাসের অমর অংশ। কিন্তু একটা অতীতে আমরা পেরিয়ে এসেছি, সেটার মধ্য দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যদিও সেটা ছোট ভূখণ্ড। বাংলা, বিহার, উড়িষ্যা সহ তো আমাদের থাকার কথা ছিল। একটা পর্যায়ে এসেছি, কিন্তু সেটাকে ফাংশনাল করার জন্য আজকের বর্তমান হচ্ছে জুলাই। আমরা সেই বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রটাকে এক অনন্য উচ্চতায় নিতে চাই, যেখানে ফেসবুক পোস্ট ডিলিট করা নইলে পরে সমস্যা হবে। এই যে সংস্কৃতি ছিল 17 বছর, সেগুলো কি আমরা পার হয়ে আসিনি? এই যে ঐতিহ্য, আমি কথা বলছিলাম মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আছে বলে এখানে যত ঝুল বালি আছে, এগুলো তো আমার ঐতিহ্যের অংশ না, এগুলো মুছে ফেলতে হবে তো আমার। আজকে যে মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখছি, এগুলো এখানে থাকার কথা নয়। এগুলো আধুনিক সাজে সজ্জিত হওয়া উচিত। 20 শতাব্দীর শেষের দিকে যাচ্ছি। দুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে দেখেন তারা কোন জায়গায় আছে। আমি এখনো 60-এর দশকের চেয়ার টেবিল নিয়ে গর্ব করছি, এটা আমার ঐতিহ্যের অংশ নয়। এই ঐতিহ্য অবশ্যই, কিন্তু এখন এটা আধুনিক হওয়ার সময় এসেছে। পেছনের কথা বলার আর সময় নেই। আমরা এই রাষ্ট্রকে দেখতে চাই ভয়হীন। কেউ গুম হয়ে যাবে না। আপনি গুমের আইনটা বাতিল করে দিলেন, তার মানে কি ভবিষ্যতে গুম করা বৈধ? বলছেন আপনারা নতুন করে আইন করবেন, ওই করছেন না তো। যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা করেছিল, সেই আইনটা তো আজকে আপনাদের ক্যাবিনেটের 2 জন মন্ত্রী সেই সময়ে ওই ক্যাবিনেটের সদস্য ছিলেন, তারা মিলে করেছিলেন। তো তারা কেন, তারা আপনার দৃষ্টিতে যদি তারা ভুল করে থাকেন, তাদেরকে ক্যাবিনেট থেকে তাহলে চলে যাওয়া উচিত। তারা মিলেই তো এগুলো করেছিলেন, ভুলে গেলেন কেন? আপনারা জুলাই অভ্যুত্থানে যে রক্তদান হয়েছিল, যে চেতনার কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, কি কথা ছিল? 3টা মেজর কাজ করবে। একটা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, আরেকটা ছিল যারা এই 17 বছরের গুম খুন করেছে এবং জুলাই মাসে মানুষ হত্যা করেছে, গণহত্যাকারী, তাদের বিচার। তৃতীয় ছিল একটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচন। তৃতীয়টা করেছে, বাকি 2টা কিন্তু করতে দেননি আপনারা, বা করা হয়নি। এই প্রতিশ্রুতি যদি ভুলে যাই আমরা, তাহলে বাংলাদেশে এইরকম গুম খুনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে। আমরা যে কোনো মূল্যে এই সংস্কৃতি আর ফিরে আসতে দেয়াটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা বারবার বলছি যে বাংলাদেশে আর গুম খুনের সংস্কৃতি ফেরত আসতে দেয়া যাবে না। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আর বাধাগ্রস্ত করার দিন, সংস্কৃতি, রাজনীতি ফিরে আসতে পারবে না। ডিজিটাল নিপীড়ন ফিরে আসতে পারবে না। এই দেশে ভিন্ন মত প্রকাশের জন্য একে অপরকে ট্যাগ দেয়া, হত্যা করা, হত্যাযোগ্য করে তোলা, এই সংস্কৃতি আর ফিরে আসতে পারবে না। এবং সেটা যদি করতে হয়, তাহলে পুরোপুরি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের কথা বলতে গেলেই এইটাকে ম্লান করে দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা করা হয়। কেউ বলে জুলাইয়ের আবেগ, কখনো বলে জুলাইয়ের ব্যবসা, কখনো বলে এই জুলাই অপ্রাসঙ্গিক। জুলাই না থাকলে আপনারা যারা কথা বলছেন, তারা কি কথা বলতে পারতেন? এটার অর্থ কি এইরকম
যে এই জুলাই যেহেতু তরুণদের নেতৃত্বে হয়েছিল, সুতরাং আমরা তাদের অবদানকে স্বীকার করি না। এটা তো হওয়া উচিত নয়। সম্মিলিতভাবে এই জাতি যে রক্তক্ষয়ী প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে, এই তরুণদের আত্মদানকে যদি স্বীকার করা না হয়, মর্যাদা দেয়া না হয়, তাদের স্বপ্নকে বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে এই জাতিকে রক্ষা করার জন্য কিন্তু কেউ আর বুক চিতিয়ে দাঁড়াবে না, এটা মনে রাখতে হবে। বীরদের সম্মান দিতে না পারলে বাংলাদেশে আর কোনো বীরের জন্ম হবে না। প্রতিদিন কিন্তু রাস্তায় রক্ত দেয়া যায় না। বিপুল প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের উপরে, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে আসছে। আমরা চাই না এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলতে হোক, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে হোক এরকম দিন চাই না। কারণ এই সরকারটি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এসেছে। সুতরাং আমরা চাইব বাংলাদেশ সকল মানুষের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ হোক, বাংলাদেশ নিপীড়ন এবং ভয়হীন একটি রাষ্ট্র হোক। বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সংস্থা, পুলিশ বাহিনী হোক, অন্য কোনো বাহিনী হোক, তার নাগরিকদের গুম করে গোপন কারাগারে আর কখনো বন্দী করার দুঃসাহস না দেখাক। এমন কোনো সরকার বাংলাদেশে না হোক যারা শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার অসৎ উদ্দেশ্যে জাতির তরুণ, জাতির নাগরিকদের বুকে নির্বিচার গুলি চালিয়ে জুলাইয়ের মতো হত্যাকাণ্ড করবে। এরকম দিন বাংলাদেশে আর কখনো ফিরে না আসুক। এটাই হচ্ছে আজকের জুলাইয়ের চেতনা। এই চেতনার কথা যখনই বলা হয় তখনই পেছনের স্বাধীনতা যুদ্ধের কথা টেনে নিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধ আমাদের ইতিহাসের স্বর্ণালী অধ্যায়, কেউ অস্বীকার করে না। কিন্তু বর্তমান হচ্ছে জুলাই। ৭১ সাল থেকে পরবর্তী ৫৬ বছর পার হয়ে এসছি, ৫৫ বছর পার হয়ে এসছি। জুলাইয়ের বাস্তবতায় দাঁড়িয়ে আছি, আগামীতে আবার নতুন বাস্তবতায় দাঁড়াবো। কিন্তু আজকে যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, পেছনে ৭১, পেছনে ৫২, পেছনে ৪৭, পেছনে ১৭৫৭, সব কিছু কিন্তু রয়েছে। সব কিছুকে বিবেচনায় রাখতে হবে। কিন্তু আজকে যে বাস্তবতায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমাদের শহীদদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। অজস্র আহতরা, পঙ্গুরা এখনো পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জুলাই আগস্টের অনেকের কবর কিন্তু এখনো আইডেন্টিফাইডও হয়নি। এবং আমি জানি না ঢাকা মেডিকেল কলেজের মর্গে কয়েকজন শহীদের লাশ এখনো আনআইডেন্টিফাইড হিসেবে পড়ে আছে বলে আমি জানি, যদি তথ্য ভুল না হয়ে থাকে। সেই অবস্থায় এই রক্তাক্ত অভ্যুত্থান বা বিপ্লব এর সব ত্যাগ, সব ইতিকথা ভুলে গিয়ে অহেতুক কুতর্কে লিপ্ত হওয়া, সংবিধানের ধারা উপধারার বিতর্কে লিপ্ত হওয়া, এটা শুভ বুদ্ধির পরিচয় নয়। এটা করা যাবে না। এটা যারা করছি তারা আমরা বিবেকের সাথে প্রতারণা করছি, তারা আমার সন্তানের রক্তের সাথে আমরা প্রতারণা করছি, তারা জাতির বিবেকের সাথে প্রতারণা করছি, জাতির রায়ের সাথে আমরা প্রতারণা করছি। এটা করা যাবে না। বাংলাদেশে আজকে সরকারি দল, বিরোধী দল যে যেখানে আছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আপনারা জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার। প্রত্যেকে আপনারা আমাদের সন্তানদের রক্তদান, আত্মদান সম্পর্কে সচেতন আছেন। দয়া করে অহেতুক এই বিতর্কের মধ্যে যাবেন না। আসুন, যে দেশ, যে বৈষম্যহীন, ভয়হীন রাষ্ট্রের জন্য আমাদের ছোট ছোট সন্তানেরা জীবন দিয়েছিল, তাদের আত্মদানকে আমরা সফল করি। আমরা দ্রুত সংবিধান সংশোধনের নামে হোক, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, যে আকাঙ্ক্ষা জুলাইয়ের ছিল তার প্রত্যেকটি আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়। আমি আশাবাদী, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি ধারা যেগুলো তারা সাইন করেছেন, প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনমনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, মানুষ হতাশায় ডুবে যাচ্ছে। এই বিতর্ক পার্লামেন্টে অহেতুক কুটতর্ক চলতে দেওয়া উচিত নয়। যেটার ব্যাপারে আমরা প্রত্যেকে একমত, যেটার ব্যাপারে জাতি রায় দিয়েছে, আসুন সেটা বাস্তবায়ন করে জাতিকে সন্দেহ সংশয় থেকে মুক্তি দেই, বাংলাদেশকে মুক্তি দেই, সামনের দিকে এগিয়ে যাই। শেষ কথাটা বলতে হয় যে বর্তমান দুনিয়া সম্পর্কে চোখ বন্ধ করে থাকা যাবে না। এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধের আগুন আমাদের ঘরেও আসতে পারে, কিন্তু কতটুকু প্রস্তুত বাংলাদেশ? গত স্বাধীনতা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে সম্ভবত, বা ২৬শে মার্চে আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমাদের সশস্ত্র বাহিনীর প্যারেড যেটা হয়েছে, আমরা দেখেছি আমাদের সমর প্রস্তুতি, আমাদের সরঞ্জামের প্রস্তুতি কি পর্যায়ে আছে। অথচ দুনিয়া বহুদূর এগিয়ে গিয়েছে। আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, নৌবাহিনী বর্তমান আধুনিক যুগের সর্বশেষ যে মিলিটারি প্রযুক্তি, সেটা দিয়ে সজ্জিত করতে হবে। আমার মাতৃভূমিকে যদি বহিঃশক্তির হাত থেকে, হুমকি থেকে, চোখ রাঙানি থেকে নিরাপদ রাখতে হয়,
সেগুলো আমাকে করতে হবে। সেগুলো না করে পেছনের অহেতুক কুটতর্কের মধ্যে জাতিকে যদি লিপ্ত করে রাখা যায়, ফিউচারের কোনো স্বপ্ন দেখা, সেগুলো নিয়ে যদি আলোচনা করা না যায়, ড্রোন প্রযুক্তি, মিসাইল, বাংলাদেশে কোন ক্যাটাগরির মিসাইল থাকা উচিত, কোন ধরনের ড্রোন থাকা উচিত, এই বিতর্ক এই জায়গায় আসা উচিত। কোন ধারার কারণে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত নয়, কোন ধারা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত নয়, শাহাবুদ্দিন চুপ্পুর কথা কোনটা সত্য কোনটা মিথ্যা, এই বিতর্ক নয়। বিতর্ক হওয়া উচিত আমাদের টাকার মূল্যমান ডলারের বিপরীতে কোন জায়গায় আমাকে নিতে হবে। আমাদের বিতর্ক হতে হবে তথ্য প্রযুক্তিতে আমরা কোন আমেরিকাকে হোক, দুনিয়ার যে কোনো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জায়গায় কবে যেতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য কোন কোন ডিপার্টমেন্ট খোলা উচিত, কত টাকা বাজেট হওয়া উচিত গবেষণার জন্য। আজকে সেই প্রাগৈতিহাসিক যুগের এক বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচীন যুগের সেই পদ্ধতির মধ্যে আপনি রেখেছেন। আপনি বধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখলে তো সেগুলো বোঝা যায়। এই বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা কি নিয়ে আলোচনা করছে। গত সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মতো পদে অধিষ্ঠিত থেকে তিনি গর্ব করতেন যে এই বিশ্ববিদ্যালয়ে 10 টাকায় চা, চপ এবং সিঙ্গারা পাওয়া যায়, অথচ হার্ভার্ড, MIT-র স্টুডেন্ট এবং শিক্ষকেরা প্রতি বছরে নোবেল পুরস্কার পাচ্ছে জ্ঞান বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কারের জন্য। প্রাচ্যের অক্সফোর্ড বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন যুক্তিতে? প্রতিনিয়ত ছাত্র সংঘর্ষ, প্রতিনিয়ত এখানে গণরুম, প্রতিনিয়ত রাজনৈতিক নেতাদের স্তুতি বন্দনা, কোনো গবেষণা নেই। এইরকম বিশ্ববিদ্যালয় রেখে জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের ধন, এইটাকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের অস্ত্রে সুসজ্জিত করতে হবে। এখান থেকে আমাদের ছেলেরা নোবেল পাবে, এইখানকার গবেষণা সেই স্ট্যান্ডার্ডে যাবে যাতে করে প্রতি বছর না হোক 5 বছরে একটা করে নোবেল ঢাকা বিশ্ববিদ্যালয় পাবে। সেই বাংলাদেশ আমাকে গড়তে হবে, সেটা নিয়ে বিতর্ক হবে, সেটা নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে, এই সমস্ত বিষয় নিয়ে নয়। আসুন আমরা জাতিকে সেই পর্যায়ে নিয়ে যাই। যে বাংলাদেশ সোনার বাংলা ছিল, যে বাংলাদেশকে ইবনে বতুতা বলেছিলেন দোজখ নিয়ামতে পরিপূর্ণ, সেই বাংলাদেশ যেখানে ইংরেজ, ডাচ, ফরাসি তারা এই দেশের জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি নানান কারণে এই উপমহাদেশে এসেছে, বাংলায় এসেছে। আবার সেই বাংলা সেই সুনামে ফিরে আসুক যেদিন বিদেশেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তার শিক্ষার উৎকর্ষের জন্য, তার পজিশনের জন্য, সংস্কৃতির জন্য। বাংলাদেশে পড়তে আসবে বাংলাদেশের সায়েন্স টেকনোলজির উন্নতির জন্য। সেরকম একটি বাংলাদেশ আসুন আমরা করি, সেটাই আমাদের জুলাই শহীদদের স্বপ্ন ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সাথে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।